মাহিনের চোখের কোণে পানি জমে আছে। সে চাইলে ও চাঁদনির কাছে ছুটে যেতে পারছে না। তার পেশা তাকে বাধা দিচ্ছে, বিবেক তাকে বারবার দমিয়ে দিচ্ছে। সেবার ধর্ম বড় ধর্ম। এই ধর্মে কোনো খামখেয়ালি, কোনো আবদার খাটে না। এখানে নিজস্ব চাওয়া পাওয়ার কোনো দাম নেই, আছে শুধু মানুষকে বাঁচানোর লড়াই। মাহিন আর কিছু না ভেবে চেম্বারে বসে রোগী দেখা শুরু করল। চাঁদনি গাড়ির ব্যাক সিটে বসে আছে। ড্রাইভিং সিটে সাব্বির, ওর অপর পাশে কায়রা। মাহিনের কথা মতো সাব্বির গাড়ির স্পিড কমিয়ে গাড়ি স্টার্ট করে দিল। চাঁদনি খোলা জানালায় মুখ রেখে মুখটাকে উদাস করে বসে আছে। মনে হচ্ছে যত রাজ্যের উদাসীনতা ওর মনের মধ্যে ভিড় জমিয়েছে। কিছুটা ভবঘুরে টাইপ। চাঁদনি মনে মনে আওড়াচ্ছে। প্রিয় মানুষটার থেকে 3 ঘন্টার দূরত্ব একবার পুরো পৃথিবী ঘুরে আসার মতো মনে হয়। মায় 180 মিনিটের ফারাক। মনে হয় যে কত দীর্ঘ সময়। প্রিয় মানুষের থেকে সামান্য দূরত্ব দুরারোগ্য রোগের চেয়ে কম নয়। এই রোগ সারার নয়, উল্টো ক্রমশ বেড়ে শেষ ঠিকানা অবধি পৌঁছে দেয়। চাঁদনি খোলা জানালা দিয়ে নির্বিকারভাবে তাকিয়ে আছে। সে তার চোখগুলোকে স্থির রাখতে পারছে না। গাড়িটা দমকা হাওয়ার মতো দৃষ্টিকে অস্থির করে সামনের দিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। হালকা বাতাসে চাঁদনির চুলগুলো উড়ছে। নাক, চোখ, মুখ সর্বয়ে চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। সবকিছু এখন চাঁদনির কাছে প্যারাময় লাগছে। চাঁদনি পারছে না চুলগুলো গোড়া থেকে কেটে দিতে। চাঁদনি বারবার চুলগুলো সরাচ্ছে, কিন্তু এই বেহায়া চুলগুলো ঠিকই আবার চাঁদনির চোখে মুখে উপচে পড়ছে। চাঁদনি কিছুটা বিরক্তি নিয়ে জানালা থেকে মুখ সরিয়ে সিটে হেলান দিয়ে বসে। ওর পাশের সিটটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। কোনো একজনের অনুপস্থিতি চাঁদনিকে ভীষণভাবে পোড়াচ্ছে। একেই হয়তো যাতনা বলে। কিছুক্ষণ পর গাড়ি এসে থেমে গেল বাড়ির সামনে। চাঁদনির হুঁশ নেই। সে পাশের সিটে হাত রেখে মাথাটা ওর সিটে এলিয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে। কায়রা গাড়ি থেকে নেমে ব্যাক সিটের দরজাটা খুলে চাঁদনিকে হাত দিয়ে ঝাঁকাল। চাঁদনির এতক্ষণে ধ্যান ভাঙ্গল। চারিদিকে ভালো করে তাকিয়ে চাঁদনি বুঝতে পারল সে বাড়িতে এসে পৌঁছে গেছে। চাঁদনি আর বসে না থেকে সোজা গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর ঢুকে গেল। চাঁদনি ওর রুমে গিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। মাহিনকে ছাড়া ওর একটা মিনিটও ভালো লাগে না। নিজেকে বড্ড একা আর উদাসীন মনে হয়। অন্যদিকে মাহিন রোগী দেখছে আর ফাঁকে ফাঁকে টেবিলের উপর রাখা ফোনটার দিকে বারবার চোখ বুলাচ্ছে। মনে হচ্ছে খুব দরকারি কিছুর আশায় মন আর চোখ দুটোই ফোনে ঢুকে আছে। হুট করেই ফোনের স্ক্রিন জ্বলে উঠল। মাহিন আর দেরি না করে চটজলদি ফোনটা পিক করে ফেলল। ওই পাশ থেকে শান্ত কণ্ঠে কায়রা বলল, ভাইয়া আমরা পৌঁছে গেছি, আপনি চিন্তা করবেন না। চাঁদ পাখি কোথায়? আপু তো নিজের রুমে, হয়তো শুয়ে আছে। তুমি এখনই ওর রুমে গিয়ে বলবে খাওয়া দাওয়া করে যেন মেডিসিনগুলো খেয়ে নেয়। তুমি ওর আশেপাশে থাকবে। আমি বাড়ি আসার পর তোমার ডিউটি শেষ। তখন তুমি সাব্বিরের সাথে চুটিয়ে প্রেম করো। ওকে? কায়রা লজ্জা পেয়ে ফোনটা কেটে দিল। লজ্জায় ওর মাথা কাটা যাচ্ছে। মাহিন বুঝে গেছে কায়রা খুব লজ্জা পেয়েছে। তাই মাহিন ও মুচকি হেসে ফোনটা রেখে ওর কাজে মনোযোগ দিল। সন্ধ্যা 7টা। মিনার, আয়মন আর সাব্বির রেডি হয়ে বের হয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। জায়মা, লাবিবা আর কায়রা ওদেরকে বিদায় দিয়ে গেইটের সামনে দাঁড়িয়ে আছে। ওই দিকে চাঁদনি দরজা বন্ধ করে এখনো চিত হয়ে শুয়ে আছে। কায়রা অনেক ডেকে ও চাঁদনির রুমের দরজা খুলতে পারেনি।
রোগী দেখা প্রায় শেষের দিকে। আর দুজন রোগী দেখলেই মাহিনের ছুটি মিলবে। এটা ভেবেই মাহিন একটা স্বস্তির শ্বাস ফেলল। চোখটা বন্ধ করে মাহিন মনে মনে বলতে লাগল, চাঁদ পাখি, আর আধ ঘন্টা সময় দাও আমায়। আধ ঘন্টা পরেই আমি তোমার কাছে এক ছুটে চলে আসব। আমি জানি আমার চাঁদ পাখি বড্ড অভিমান করে আছে। হাতে করে একগুচ্ছে বনফুল নিয়ে গেলেই আমার চাঁদ পাখির অভিমান ভাঙবে। মাহিন এসব ভাবছে আর মুখে একটা মুচকি হাসি ঝুলিয়ে রেখেছে। হুট করে টেবিলে কারো হাত রাখার বিকট আওয়াজে মাহিন কিছুটা কেঁপে উঠল। মাহিন সামনে তাকিয়ে দেখল, সাদমান চোখ লাল করে মাহিনের দিকে ঝুঁকে আছে। সাদমানকে খুব বিক্ষিপ্ত লাগছে, চোখ মুখ ফুলে আছে। মাহিন একটা মৃদু হাসি দিয়ে সাদমানকে কিছু বলতে যাবে, তার আগেই সাদমান মাহিনের শার্টের কলার ধরে জোরে চিৎকার দিয়ে বলল, তুই আমার সানমুনকে কেন আমার থেকে ছিনিয়ে নিলি বল? আমি কি ক্ষতি করেছিলাম তোর? তুই এভাবে আমার দুর্বলতার সুযোগ নিলি? কিভাবে পারলি বল? বিবেকে একটুও বাধেনি? মাহিনের মাথায় রক্ত উঠে গেছে। তারপর ও সে শান্ত কণ্ঠে সাদমানকে বলল, তুই মেবি ভুলে যাচ্ছিস সেটা হসপিটাল। এখানে গলা নিচু করে কথা বলতে হয়। তুই প্লিজ শান্ত হয়ে চেশারের বাইরে গিয়ে বসো। আমি রোগীদের সিরিয়াল শেষ করে আসছি, তারপর তোর সাথে বোঝাপড়া হবে। না, আমি শান্ত হতে পারবো না। আমি এখনই এর ওর চাই। রোগী মাই ফুট। জাস্ট শাট আপ সাদমান। একজন ডক্টর হয়ে রোগীদের নিয়ে এসব বাজে কথা বলতে তোর মুখে বাজছে না? মাহিন, প্লিজ আমার মাথা গরম করিস না। আমি এখন সম্পূর্ণ জ্ঞানশূন্য একজন মানুষ। আমার হিতাহিত জ্ঞান কাজ করছে না। আমি তোকে যা জিজ্ঞেস করছি তার ওর দে। তুই যতক্ষণ পর্যন্ত আমার শর্ত না মানবি ততক্ষণ পর্যন্ত আমি একটা ওয়ার্ডও আমার মুখ থেকে উচ্চারণ করব না। ভেবে দেখ কি করবি। সাদমান মাহিনের কলারটা ছেড়ে সামনে থাকা একটা চেয়ারে জোরে লাথি দিয়ে গলায় ঝুলে থাকা টাইটা টানতে টানতে রুম থেকে বের হয়ে গেল। মাহিন ওর শার্টের কলারটা ঠিক করে রোগী দেখায় মন দিল। প্রায় 15 মিনিট পর রোগী দেখা শেষ হল। মাহিন ওর চেম্বার গুছিয়ে যেই না দরজার বাহিরে পা রাখল, অমনি সাদমান এসে মাহিনের পথ আটকে দাঁড়াল। সাদমান তেজি কণ্ঠে বলে উঠল, বল, কেন তুই আমার সাথে এমন করলি? তোর সাথে আমার কি সহায়তা ছিল? মাহিন সাদমানের কাঁধে হাত দিয়ে বলল, আমি খুব টায়ার্ড সাদমান। বসে কথা বলি। সাদমান মাহিনের পথ ছেড়ে দিয়ে চেম্বারের বাইরের চেয়ারগুলোতে বসে পড়ল। পাশে মাহিনও এসে বসল। মাহিন এবার বলতে শুরু করল, আমি জানতাম সাদমান, তুই চাঁদ পাখিকে খুব ভালোবাসিস। চাঁদ পাখি মেয়েটাই এমন যাকে ভালো না বেসে থাকা যায় না। আমিও ভালোবেসেছিলাম। প্রচণ্ড রকমভাবে ওর মায় জড়িয়ে পড়েছিলাম। মম বলে মেয়েরা নাকি মায়া দিয়ে তৈরি। বহুদিন একটা মেয়ের সাথে থাকতে থাকতে তুমি মেয়েটার মায়ার জালে জড়িয়েই যাবে। এই মায়ার জাল কেটে বের হওয়া খুবই দুঃসাধ্য। আমি ও মায়ার জাল কেটে বের হতে পারিনি। কিন্তু যখন জানতে পারলাম তোর ওই সানমুনই চাঁদ পাখি, তখন আমি তোদের থেকে দূরে সরে যাচ্ছিলাম, কিন্তু হুট করে একটা ডায়েরি এসে আমার যাওয়ার পথ রুদ্ধ করে দেয়। সাদমান চোয়াল শক্ত করে বলল, তুই কি আমার সাথে ইয়ার্কি করছিস? ডায়েরি পথ রুদ্ধ করেছে মানে কি? মাহিন হালকা হেসে সাদমানের কাঁধে হাত রেখে বলল, ডায়েরিতে কিছু চড়িয়ে থাকে। কিছু মানুষের অস্বস্তি থাকে। সেই অস্তিত্বের টানে আমি রুখে গেছি। সাদমান বোকা হয়ে তাকিয়ে আছে মাহিনের দিকে।
সাদমানের চাহনি দেখে মাহিন বুঝে গেছে সাদমান কিছুই বুঝতে পারছে না। না বুঝারই কথা, আমি যেভাবে জট পাকিয়ে কথা বলছি কোনো সুস্থ মানুষের পক্ষেই বোঝা সম্ভব না। আর এখন তো সে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আছে। সম্পূর্ণ অসুস্থ একজন মানুষ, তবে শরীরের দিক থেকে নয়, মনের দিক থেকে। মাহিন সাদমানের থেকে মুখ সরিয়ে সামনের দিকে তাকিয়ে চাঁদনির জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত সব কাহিনী তুলে ধরল। সাদমানের চোখ দিয়ে পানি পড়ছে। কেউ কাউকে ভালোবেসে এভাবে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে এটা সাদমানের জানা ছিল না। মাহিনের চোখ দিয়ে ও দু এক ফোঁটা জল গড়িয়ে পড়ছে। সাদমান সামনের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে উঠল, নূর কি তোর যমজ ভাই? হুম, আমি ওই দিনই জানতে পারলাম। একটা রিকোয়েস্ট করি, রাখবি? বল। আমার সানমুনকে সারা জীবন ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবি। কখনো ওর চোখ থেকে এক ফোঁটা জল ও গড়িয়ে পড়তে দিবি না, না হয় তোর খবর আছে। আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলব। সাদমানের গলাটা ধরে আসছে, তারপর ও সে হেসে হেসে কথাগুলো বলছে। সাদমান আবারও বলল, আমি একতরফা ভালোবাসায় বিশ্বাসী নই। ভেবেছিলাম একটু একটু করে সানমুনের মনে জায়গা করে নিব। আমার ভালোবাসায় ওকে ভরিয়ে রাখব। কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম, ভাগ্য বলে একটা কথা আছে। ভালোবাসা পেতে হলে ভাগ্য লাগে, কপাল লাগে। সেই ভাগ্যটা আল্লাহ তোকে দিয়েছে। আই হোপ তুই সানমুনকে সারা জীবন তোর বাহু ডোরে বেঁধে রাখবি। আমি সবসময় তোর আর সানমুনের পাশে থাকব। তুই কিন্তু এটা ভাবিস না আমি ফের সানমুনের কাছে আমার ভালোবাসা জাহির করতে যাব। আমি সবসময় ছায়া হয়ে তোদের পাশে থাকব। ভালোবাসলেই যে এর বিনিময়ে ভালোবাসা পেতে হবে এমন বাধা ধরা নিয়ম নেই। ভালোবাসার মতো পবিয়ে বন্ধন আর দুটোতে হয় না। আমি এই পবিয়ে বন্ধনটার জন্য নিজের একতরফা ভালোবাসাকে অনায়াসে স্যাক্রিফাইস করতে পারি। আমি তোদের ভালোবাসাকে সম্মান করি। মাহিন চোখে এক গাধা জল নিয়ে সাদমানকে জড়িয়ে ধরল। সাদমান ও মাহিনকে জড়িয়ে ঢুকরে কেঁদে উঠল। ভালোবাসা হারানোর যন্ত্রণা খুবই বিষাক্ত একটা যন্ত্রণা। এই যন্ত্রণাটা বিষ পান করার চেয়েও ভয়ঙ্কর। বিষ পান করলে তো একেবারে নিঃশেষ হয়ে অন্তিম লগ্নে পা বাড়ানো যায়। কিন্তু ভালোবাসার বিষ পান করলে ধুকে ধুকে ভিতরটাকে ঝাঝরা করে দিতে হয়। আত্মহত্যা পাপ বলে অন্তিম লগ্নে পা বাড়ানো যায় না। তখন বেঁচে থাকাটাও দুষ্কর হয়ে পড়ে। মাহিন সাদমানকে জড়িয়ে ধরে কান্নাসিক্ত কণ্ঠে বলল, আমি চাঁদ পাখিকে শুধু নিজের বাহু ডোরে বেঁধে রাখব না, আমার হৃদয়ের মণিকোঠায় খুব যত্ন করে সিন্ধুকে পুড়ে রাখব। আমি কখনো চাঁদ পাখির চোখের গড়িয়ে পড়া নোনা জলের কারণ হব না। কিন্তু যখন চাঁদ পাখির মনটা বিষণ্ণতায় ছেয়ে যাবে তখনই আমি চাঁদ পাখির মনটাকে শান্ত করার জন্য চোখের জল হয়ে গড়িয়ে পড়ব। খুব ভালোবাসি আমি চাঁদ পাখিকে, হয়তো নিজের থেকেও বেশি। আমি খুব লাকি সাদমান, তোর মতো একজন বন্ধু পেয়ে। আমি কখনো ভাবিনি তুই এত সহজে আমার আর চাঁদ পাখির মাঝখান থেকে সরে দাঁড়াবি। আমি তোকে বিশ্বাস করি সাদমান। আমি জানি তুই সবসময় আমার আর চাঁদ পাখির জীবনে বেস্ট ফ্রেন্ড হয়ে ছায়ার মতো থাকবি। আমার বুকে জমে থাকা কষ্টের বোঝাটা তুই অনায়াসে সরিয়ে দিলই। আমি এখন প্রাণভরে নিঃশ্বাস নিতে পারছি। অন্যদিকে ঘড়িতে রাত 8:30। মাহিন এখনো বাড়ি ফিরেনি। চাঁদনি ঘড়ির দিকে না তাকিয়েই শোয়া থেকে উঠে সোজা মাহিনের রুমে চলে গেল। মাহিনের রুমটা পুরো ফাঁকা।
চাঁদনি এদিক সেদিকে চোখ বুলিয়ে বারবার ব্যর্থ হচ্ছে। চাঁদনি এবার দেয়ালে ঝুলিয়ে রাখা ঘড়িটার দিকে তাকিয়ে দেখল 0830 বাজছে ঘড়িতে। হঠাৎ করেই চাঁদনির ঘুমে ঢুলুঢুলু চোখ দুটো ওয়াল হয়ে উঠল। ঘুম পালিয়ে নরকে উড়াল দিয়েছে। চাঁদনি হন্তদন্ত হয়ে রুম থেকে বের হয়ে পুরো বাড়িটা ঘুরে ঘুরে মাহিনকে খুঁজছে। ছাদে গিয়ে ও ঘুরে এসেছে, কিন্তু মাহিনকে কোথাও দেখা যাচ্ছে না। চাঁদনি এক ছুটে ছাদ থেকে নেমে সোজা বাড়ির মেইন গেইটের সামনে চলে আসল। চাঁদনি খালি পায়ে রাস্তায় হাঁটছে। খুব বিক্ষিপ্ত লাগছে চাঁদনিকে। রাতের মৃদু বাতাসে চাঁদনির চুলগুলো উড়ু উড়ু হয়ে হাওয়ায় উড়ছে। চাঁদনি একটুও বিরক্ত বোধ করছে না। সে পুরো দমে সামনে হেঁটে চলছে। চাঁদনি জানে মাহিন হসপিটালেই আছে। মাহিনকে ওর এই মুহূর্তে চোখের সামনে চাই, না হয় চোখগুলো শান্তি পাবে না। চোখগুলো অস্থির হয়ে আছে প্রিয় মুখটা দেখার জন্য। মনটা উতলা হয়ে আছে প্রিয় মানুষটাকে একবার ছোঁয়ার জন্য। ভালোবাসার অনুভূতিগুলো খুব অদ্ভুত, তাই না? হুটহাট মানুষটাকে দেখতে মন চায়, ছুঁতে মন চায়, আলিঙ্গন করতে মন চায়, তার হাত ধরে হাঁটতে মন চায়। তখন কোনো দিকে খেয়াল থাকে না। ভালোবাসার মানুষটাকে তখন যে কোনো মূল্যেই হোক পাশে চাই। শত মাইল দূরে থাকলেও তার কাছে ছুটে যেতে মন চায়। তখন মনে হয় এটা এক অদৃশ্য শর্ত, যাকে পূরণ করতেই হবে। অনেকে হয়তো ভাবে কি আজব, এই ভালো তো এই খারাপ, হুটহাট করে দৌড়ঝাঁপ, এসব আবার কোনো ধরনের পাগলামি? ভালোবাসায় যদি পাগলামি না থাকে, তাহলে আমি বলবো আপনি কখনো কাউকে ভালোই বাসেননি। ভালোবাসার আরেক নাম পাগলামি আর প্রবল উন্মাদনা। আপনি ভালোবাসায় যত পাগলামি দেখাতে পারবেন, আমার ভালোবাসা তত প্রবলভাবে প্রকাশ পাবে। অনেকক্ষণ হাঁটার পর চাঁদনি মাহিনের হসপিটালের সামনে চলে আসল। পায়ে দু একটা ঠোসা ও ফুটে গেছে। সেদিকে চাঁদনির ভ্রুক্ষেপ নেই। চাঁদনি চটজলদি সিঁড়ি বেয়ে দুতলায় উঠে গেল। হসপিটালটা পুরো ফাঁকা। এলইডি লাইটগুলো হসপিটালটাকে আলোয় আলোয় ভরিয়ে রেখেছে। চাঁদনি দুতলায় উঠেই দেখে মাহিন চেম্বারের সামনের চেয়ারগুলোতে বসে আছে। চাঁদনি ওইখানে ঠায় দাঁড়িয়ে মাহিনকে দেখছে। হঠাৎ করে মাহিনের বুকে কাঁপাকাঁপি শুরু হল। মাহিন বুঝতে পেরেছে চাঁদনি মাহিনের কাছাকাছি আছে। মাহিন যেই না পিছনে ঘুরল, অমনি মাহিন চাঁদনিকে দাঁড়িয়ে থাকতে দেখল। রাগে মুখটা লাল করে দাঁড়িয়ে আছে চাঁদনি। চোখ দিয়ে পানি পড়ছে। চাঁদনিকে ওই অবস্থায় দেখে মাহিনের বুকটা ছ্যাঁতো করে উঠল। মাহিন বসা থেকে উঠে দৌড়ে যেই না চাঁদনিকে জড়িয়ে ধরতে যাবে, অমনি চাঁদনি মাহিনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। মাহিন ছিটকে দূরে সরে যায়। চাঁদনি মাহিনের দিকে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, আপনারা সবাই মিথ্যাবাদী, প্রতারক, স্বার্থপর। আপনারা কেউ কথা দিয়ে কথা রাখেননি। আপনার ভাইটা ও কথা দিয়ে কথা রাখেনি। আমাকে একা করে চলে গেছে সে। একবার ও ভাবেনি সে চলে যাওয়ার পর আমার কি হবে, আমি কিভাবে বাঁচব। আমাকে কাঙ্গাল করে চলে গেছে সে। আপনি ও আপনার কথা রাখেননি। আপনি বলেছিলেন সন্ধ্যায় মধ্যেই বাড়িতে ফিরে যাবেন। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। আপনার ফেরার সাথে কোনো খবরই নেই। বাধ্য হয়ে আমাকে ছুটে আসতে হলো। আমি তো ভুলেই গিয়েছিলাম আপনাদের শরীরে একই রক্ত বইছে। আপনারা দুজনই এক। চাঁদনি আবার মাহিনের কাছে গিয়ে মাহিনকে ধাক্কাতে ধাক্কাতে বলল, আপনারা কি আমাকে মানুষ মনে করেন না? আমার কি কষ্ট হয় না, যন্ত্রণা হয় না, ভিতরটা দুমড়ে মুচড়ে যায় না? আমার ভিতরটা ও তো যন্ত্রণায় ফুলে ফেপে ওঠে।
খুব যন্ত্রণা হয়। আমি একজন মানুষ মাহিন। ইট, পাথরের গড়া কোনো দেয়াল বা লোহার ধাঁচে তৈরি কঠোর কোনো যন্ত্রণা। আমি রক্ত, মাংসে গড়া একজন কোমল মানুষ। একটু ধাক্কাতেই আমি ভেঙে পড়ি। কাচের আয়না চিনেন? আমি ঠিক কাচের আয়নার মতো। কেন আপনারা আমার সাথে এমন করেন? কেন আমাকে বুঝছেন না? কেন আমাকে বারবার ভেঙে দিন? প্লিজ আমাকে বলুন। চাঁদনি কাঁদতে কাঁদতে হাঁটু ভাঁজ করে নিচে বসে পড়ল। মাহিন নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। চাঁদনি মনে মনে এত অভিযোগ পুষিয়ে রেখেছে মাহিন মোটেও বুঝতে পারেনি। সাদমান দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। চাঁদনি ও যে মাহিনকে সমানভাবে ভালোবাসে সাদমানের বোঝা হয়ে গেছে। সাদমান নীরবতা ভেঙে চাঁদনির সামনে গিয়ে দাঁড়াল। চাঁদনি অশ্রুসিক্ত চোখে উপরের দিকে তাকিয়ে দেখল সাদমান দাঁড়িয়ে আছে। চাঁদনি এতক্ষণে সাদমানকে খেয়াল করল। সাদমান কান্নাজড়িত কণ্ঠে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, মাহিনের কোনো দোষ নেই সানমুন। মাহিন সন্ধ্যার আগেই বাড়ি পৌঁছে যেত। মাঝখান থেকে আমি এসে মাহিনের পথ আটকে দেই। দোষটা আমার সানমুন। প্লিজ তুমি মাহিনের উপর কোনো অভিযোগ পুষে রেখো না। মাহিন তোমাকে বড্ড বেশি ভালোবাসে। আমি ওর চোখে তোমার জন্য এক আকাশ ভালোবাসা দেখেছি। নূরের পরে মাহিনী তোমাকে পাগলের মতো ভালোবাসে। চাঁদনি সাদমানের থেকে চোখ সরিয়ে মাহিনের দিকে তাকাল। মাহিন এখনো নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। চোখের পলকও পড়ছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। চাঁদনি বসা থেকে উঠে মাহিনের সামনে গিয়ে দাঁড়াল। হুট করে চাঁদনি মাহিনকে টাইট করে জড়িয়ে ধরে জোরে চিৎকার দিয়ে বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি মাহিন। আপনাকে ছাড়া আমার একটা মুহূর্তও ভালো লাগে না। কেমন পাগল পাগল লাগে। সবকিছু নিরাগ নিরাগ লাগে। এই কয়েকদিনে আপনি আমার অভ্যাস খারাপ করে দিয়েছেন। আমি আবার পাগলামি করতে শুরু করেছি। সেই চনঞ্চলতা আমার মাথায় ঝেঁকে বসেছে। 4 বছরের জমিয়ে রাখা যন্ত্রণাগুলো ভালোবাসায় রূপ নিচ্ছে। আমি আবার নতুন করে বাঁচতে শিখছি। আমি আপনার মাঝে আমার নূরকে খুঁজে পাই। আমার সেই হারিয়ে যাওয়া নূরকে। মাহিন আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। চাঁদনিকে টাইট করে জড়িয়ে ধরে জোরে চিৎকার করে বলল, আমি কথা দিচ্ছি চাঁদ পাখি, আজকের পর থেকে আর কখনো আমার প্রতি কোনো অভিযোগ করার সুযোগ দিব না তোমায়। আমি স্বার্থপর না চাঁদ পাখি। আমার ভালোবাসায় কোনো স্বার্থ নেই। আমার ভালোবাসাটা নিষ্কলঙ্ক আর শুভ্র। প্লিজ আমাকে কখনো ভুল বুঝো না। তোমার কথাগুলো শুনে আমি ক্ষণিকের জন্য স্পিচলেস হয়ে গিয়েছি। আমার কথা বলার প্রতিটা ভাষা তুমি। সে ভাষাগুলোই যদি মনে মনে অভিযোগ পুষে রাখে তাহলে আমার মুখ দিয়ে কিভাবে কথা বের হবে বলো? চাঁদনি নিঃশব্দে কান্না করে যাচ্ছে। কিছু বলার মুখ নেই ওর। দূর থেকে সাদমান সব দেখছে। কষ্টে ওর ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। যেখানে ভালোবাসাটাই দুতরফা, সেখানে তৃতীয় ব্যক্তির অস্তিত্ব বড্ড বেমানান। সাদমান চোখের পানিগুলো মুছে যেই না সামনে হাঁটা ধরল অমনি মাহিন সাদমানের হাতটা ধরে ফেলল। সাদমান অশ্রুসিক্ত চোখে মাহিনের দিকে ঘুরে তাকাল। চাঁদনি মাহিনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। মাহিন ও চাঁদনিকে এক হাত দিয়ে জড়িয়ে রেখেছে, অন্য হাত দিয়ে সাদমানের এক হাত ধরে রেখেছে। মাহিন চাঁদনিকে আস্তে করে ওর থেকে সরিয়ে নিল। চাঁদনি এক সাইডে দাঁড়িয়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছছে।
মাহিন সাদমানের হাতটা ধরে সাদমানের সামনে গিয়ে দাঁড়ালো। চোখে জল আর মুখে হাসি নিয়ে মাহিন সাদমানকে জড়িয়ে ধরে বলল, আমি তোকে কোথাও যেতে দিচ্ছি না। আজ রাতটা তুই আমার সাথে আমার বাড়িতে থাকবি। অনেক দিন হলো চুটিয়ে আড্ডা দেওয়া হয় না। আজ না, অন্য একদিন। তোদের বিয়ের জমকালো অনুষ্ঠানে আমি 1 সপ্তাহ আগে থেকে তোদের বাড়িতে হাজির থাকব। সেটা পরের ব্যাপার। তুই এখন আমার সাথে যাবি, এটাই ফাইনাল। দেখ মাহিনা। সাদমানকে থামিয়ে দিয়ে চাঁদনি বলে উঠল, না না না, কোনো অজুহাত চলবে না। আপনি এখনই আমাদের সাথে আমাদের বাড়ি যাবেন। আমরা আর কোনো কথাই শুনব না। চাঁদনির মুখের দিকে তাকিয়ে সাদমান আর বারণ করতে পারল না। সাদমান ধীর পায়ে সামনে হাঁটতে লাগল। মাহিন চাঁদনির হাত ধরে সাদমানের পিছু পিছু হাঁটছে। পায়ে ঠোসা ফুটার কারণে চাঁদনির হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। চাঁদনি অনেকটা থেমে থেমে হাঁটছে। বলতে পারেন কচ্ছপ গতিতে। মাহিন কিছু একটা আঁচ করতে পেরে হুট করে চাঁদনির পায়ের নিচে বসে পড়ল। মাহিন চাঁদনির এক হাত ওর কাঁধের উপর রেখে চাঁদনির পাটা একটু উঁচু করে ধরল। অমনি মাহিনের মুখটা চুপসে ছোট হয়ে গেল। মাহিন চাঁদনিকে দাঁড় করিয়ে রেখে এক ছুটে ওর চেম্বারের তালা খুলে ডেস্কের উপর থেকে মলম নিয়ে আসল। তারপর চাঁদনির পায়ে খুব সাবধানে লাগিয়ে দিল। চাঁদনি মুচকি হেসে শুধু মাহিনের পাগলামিগুলো দেখছে। মাহিন এবার হুট করে চাঁদনিকে কোলে তুলে নিল। চাঁদনি মাহিনের গলাটা ওর দুহাত দিয়ে আবদ্ধ করে নিল। মাহিন সামনের দিকে তাকিয়ে হাঁটছে। সাদমান অলরেডি হসপিটালের বাইরে পার্ক করা গাড়ির সামনে চলে এসেছে। মাহিন আর চাঁদনিকে ওই অবস্থায় দেখে সাদমান ওর মুখটা পিছন দিকে ঘুরিয়ে নিল। সাদমানের বুকটা তোলপাড় হয়ে যাচ্ছে। তবুও কোথাও একটা প্রশান্তি লাগছে। ত্যাগে সুখ আছে, প্রশান্তি আছে। কতজনই পারে এই মহৎ কাজটা করতে? নাই বা হলাম কারো গল্পের নায়ক, কিন্তু গল্পের কোথাও না কোথাও আমি আছি। হয়তো বন্ধু হিসেবে, নয়তো ওয়ান সাইডেড লাভার হিসেবে। দুইটা পার্টেই আমি খুব ভালো অভিনয় করতে পারি। আমার চেয়ে বড় অভিনেতা আর কে হতে পারে? মাহিন চাঁদনিকে নিয়ে ব্যাকসিটে বসিয়ে দিল। সাদমান হুট করে ড্রাইভিং সিটে বসে মাহিনকে উদ্দেশ্য করে বলল, তোর ড্রাইভ করতে হবে না। তুই সানমুনের পাশে বসো। আমি ড্রাইভ করছি। সাদমানের কথায় সম্মতি জানিয়ে মাহিন ঘুরে গিয়ে চাঁদনির পাশের সিটে বসে পড়ল। চাঁদনি দাঁত কেলিয়ে হাসছে। চাঁদনির হাসি দেখে মাহিন ও হেসে দিল। মাহিন চাঁদনিকে বুকে নিয়ে টাইট করে জড়িয়ে ধরল। চাঁদনি মাহিনের শার্টের কলার চেপে ধরে মাহিনের বুকে চোখ বন্ধ করে রেখেছে। চাঁদনির ক্লান্ত চোখের ঘুমের ঔষধ হল মাহিনের নরম বুকটা। কি আজব, এই বুকটাতে মাথা রাখলেই কেমন ঘুমের নেশা লেগে যায়। চোখ দুটোতে ঘুমের আয়েসে হানা দেয়। আর ফিসফিসিয়ে বলে যায়, নির্দ্বিধায় চোখ বুজে ফেলো। ঘুমের রাজ্যে নিজেকে সঁপে দাও। চিন্তা করো না, চোখ খুললেই তুমি আবার কাছের মানুষটাকে দেখতে পাবে। পরকাল দেখতে হবে না। উনার এই নরম বুকটাই আমার পরম শান্তির জায়গা। সাদমান লুকিং গ্লাসে তাকিয়ে সব দেখছে। মুখে মুচকি হাসি ঝুলিয়ে সাদমান গাড়ি স্টার্ট করে দিল।
মাহিন সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে রেখেছে। খুব ক্লান্ত সে। আজ সারাদিনই ওর উপর দিয়ে ধকল গেছে। রেস্ট নেওয়ার একটু সময় ও পায়নি। তবে এটা ভেবে সব কষ্ট মিয়ে যায় যখন দেখি আমার ঘুমন্ত পরীটা নিশ্চিন্তে চোখ বুজে আমার বুকে নিজেকে পরম আবেশে গুটিয়ে রাখে। আচ্ছা, ভালোবাসায় এত প্রশান্তি কেন? ভিতরটায় কেমন একটা সুখ সুখ অনুভব হয়। এই অনুভূতিটা হয়তো সঠিকভাবে বিশ্লেষণ করা যায় না। ভালোবাসার খেয়ে কোনো গবেষণা খাটে না। গবেষণায় তো যে কোনো জিনিস বা বস্তুর একটা নির্দিষ্ট দিক খুঁজে বের করা হয়। ভালোবাসায় তো কোনো নির্দিষ্ট দিক থাকে না। ভালোবাসার রং, রূপ বিভিন্ন ধরনের হয়। ভালোবাসা এক একজনের কাছে এক এক রকম। ভালোবাসার হাজারটা পথ থাকে। এত শত হাজার পথ থেকে গবেষকরা কোনোটা ছেড়ে কোনোটা গবেষণা করবে? তাই হয়তো ওরা এমন অলোক ধাঁধায় নিজেদের জোড়াতে চায়নি। ভালোবাসাটা হলো খোলা আকাশের মতো। আকাশের অত নির্দিষ্ট কোনো রং, রূপ থাকে না। বিভিন্ন রঙে রঙিন সে। এত রূপ পাল্টিয়ে ও আকাশ কখনো ক্লান্ত হয় না, অলস হয় না, একঘেয়ে হয় না। তেমনি ভালোবাসায়ও কোনো ক্লান্তি আসে না। অলসতা আসে না, একঘেয়েমি আসে না। আসে শুধু বিশালতা। ভালোবাসার রূপ অনেক হলে ও ভালোবাসার মানুষটার রূপ একটাই। খুব পাওয়ার থাকে ওই মানুষটার মধ্যে। যত রাজ্যের ভালোবাসা সে একাই বুকে বা পাশটাতে ধারণ করে। তাহলে কি আমি নিজেকে সেই পাওয়ারফুল মানুষটা ধরতে পারি? হয়তো পারি। মাহিন এসব ভাবছে আর মৃদু হাসছে। অন্যদিকে চাঁদনি ঘুমে জরাজীর্ণ হয়ে আছে। মাহিনের বুকের চরম প্রশান্তিতে চাঁদনির চোখে ঘুমপড়িরা ভালোভাবেই হানা দিয়েছে। কেই বা না চায় নিরাপদ একটা জায়গা পেলে প্রশান্তিতে ঘুমের রাজ্যে পানা বাড়াতে? কিছুক্ষণ বাদেই গাড়ি এসে পৌঁছে গেল মাহিনদের বাড়ির সামনে। সাদমান গাড়ি থেকে নেমে গেছে। মাহিন চোখটা খুলে চাঁদনিকে কোলে তুলে গাড়ি থেকে বের হয়ে গেল। সাদমান অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। মাহিন চাঁদনিকে কোলে নিয়ে সাদমানের সামনে গিয়ে দাঁড়াল। সাদমান সামনের থেকে চোখটা সরিয়ে তৎক্ষণাৎ নিচের দিকে তাকাল। মাহিন মৃদু হেসে সাদমানকে উদ্দেশ্য করে বলল, ভিতরে চল। সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। তোকে খুব ক্লান্ত দেখাচ্ছে। সাদমান চোখের জল লুকিয়ে মাহিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোকে ও খুব ক্লান্ত দেখাচ্ছে। আর সানমুন তো ক্লান্তিতে ঘুমিয়েই পড়েছে। বেচারিকে নিয়ে তাড়াতাড়ি রুমে শুয়ে দিয়ে আয়। মাহিন দাঁত কেলিয়ে হেসে দিল। সাদমান মাহিনের কাঁধে হাত দিয়ে বাড়ির ভিতর হাঁটা ধরল। বাড়ির সদর দরজার কাছে এসেই মাহিন মুখটা হা করে দাঁড়িয়ে রইল। মাহিনের ড্যাড আফতাব চৌধুরী মাহিনের সামনে দাঁড়িয়ে আছে। উনি মুচকি হেসে চাঁদনির দিকে ইশারা করে মাহিনকে বলল, আমার গম্ভীর ছেলেটা দেখি প্রেমে পড়েছে, তাও আবার এত গভীরভাবে। প্রেয়সীকে কোলে নিয়ে বাড়ি ফিরেছে। বাড়ির সবাই হাসিতে ফেটে পড়ল। আফতাব চৌধুরীর পিছনেই পুরো পরিবার দাঁড়িয়ে আছে। সবার মুখে হাসি। মাহিন মাথাটা নিচু করে লজ্জা মাখা মুখ নিয়ে বলল, তোমাদের সাথে পরে কথা হবে। আগে চাঁদ পাখিকে রুমে দিয়ে আসি। এ কথা বলেই মাহিন আফতাব চৌধুরীকে ক্রস করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। সাদমানকে সদর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আয়মন আর মিনার গিয়ে সাদমানকে ঝাপটে ধরল। সাদমানকে পেয়ে খুব খুশি ওরা। মাহিন চাঁদনিকে বেডে শুইয়ে দিল। ছোট বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে চাঁদনি।
মাহিন চাঁদনির পাশে বসে একদৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে আছে। মাহিন হঠাৎ বিড়বিড় করে বলতে লাগল, কি অদ্ভুত মায়া এই মুখটাতে। এই মায়াভরা মুখটার দিকে তাকিয়ে আমি অনায়াসে সারা জীবন পার করে দিতে পারব। চাঁদ পাখি, আমি তোমার জীবনটাকে আরো সুন্দর করে গুছিয়ে দিতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার সাথে চুটিয়ে সংসার করতে চাই। দুটো গলু মলু বাচ্চার বাবা হতে চাই। বাবা ডাকটা শোনার জন্য আমার কান দুটো অস্থির হয়ে আছে। ধুর ছাই, আর ভালো লাগে না। বিয়েটা যে কবে হবে? বাপ হওয়ার পোকা মাথায় চেপে বসেছে। এখনই ড্যাডের কাছে গিয়ে এই সপ্তাহের মধ্যে আমাদের বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলব। যেই ভাবা সেই কাজ। মাহিন চাঁদনির রুম থেকে বের হয়ে সোজা ড্রয়িং রুমে চলে গেল। বাড়ির সবাই সোফায় গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। আয়মন, সাব্বির, সাদমান, মিনার সোফায় বসে সবার কথা শুনছে। মাহিন হুট করে সবার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ল। মাথাটা নিচু করে লজ্জামাখা মুখ নিয়ে মাহিন সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাদের সবাইকে একটা প্রস্তাব দিতে চাই। সবাই কিছুটা অবাক হয়ে মৃদু চিৎকার দিয়ে বলল, কি প্রস্তাব? আমি ভালোবাসি চাঁদ পাখিকে, আইমন ভালোবাসে লাবিবাকে, সাব্বির ভালোবাসে কায়রাকে। তোমাদের যদি সম্মতি থাকে তাহলে সবাই একই দিনে মিনার আর জায়মার সাথে বিয়ের পিঁড়িতে বসতে চাই। লাবিবা, জায়মা আর কায়রা লজ্জায় লাল হয়ে মাথাটা নিচু করে ড্রয়িং রুম থেকে বের হয়ে সোজা চাঁদনির রুমে চলে যায়। আয়মন আর সাব্বির মাথা নিচু করে রেখেছে। দুজনেই ব্যাপক ভয় পাচ্ছে। যদি কেউ মাহিনের প্রস্তাবে রাজি না হয়? বাড়ির মুরব্বীরা গালে হাত দিয়ে মুখটা গম্ভীর করে রেখেছে। মাহিন এবার কিছুটা ঘাবড়ে গেল। কারণ কেউই কিছু বলছে না। ওদের দেখে মনে হচ্ছে মাহিনের প্রস্তাবে ওরা সবাই ক্ষেপে গেছে। মাহিন কিছুটা আশা ছেড়ে যেই না চলে যেতে লাগলো অমনি বাড়ির সব মুরব্বীরা জোরে চিৎকার দিয়ে বলল, আমরা সবাই তোমার প্রস্তাবে রাজি। সেই কবে থেকে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। কবে তোমরা মুখ খুলে সব বলবে? দেখো আজই সেই দিনটা চলে এলো। আমরা মনে মনে তোমাদের বিয়ের ডেটও ফিক্সড করে ফেলেছি। 1 সপ্তাহ বাদেই তোমাদের বিয়ে। চাঁদের এক্সামের পরপরই তোমাদের বিয়ে। 4 জোড়া বিয়ে একসাথে হবে। লাবিবার পরিবারের সাথে আমরা অলরেডি কথা বলে নিয়েছি। উনারা ও রাজি এই বিয়েতে। কালই উনারা আমাদের বাড়িতে চলে আসবে। খুব জাঁকজমকভাবে আমরা বিয়ের অনুষ্ঠান করব। পুরো মহল্লায় সাড়া পড়ে যাবে। মাহিন, আয়মন আর সাব্বির খুশিতে চিৎকার দিয়ে উঠল। ওরা 3 জন মিলে লাফালাফি শুরু করে দিল। সাদমান সোফায় বসে ওদের কাণ্ড দেখে মনে মনে হাসছে। রুহি, নাদিয়া, সাদিয়া পারছে না খুশিতে লুঙ্গি ডান্স দিতে। ওরা অলরেডি অনলাইনে ড্রেসের অর্ডারও দিয়ে ফেলেছে। ওইদিকে লাবিবা, কায়রা আর জায়মা চাঁদনির 2 পাশে বসে আছে। একটু আগেই ওরা দরজায় দাঁড়িয়ে আড়ি পেতে সব শুনে নিয়েছে। সামনের সপ্তাহেই ওদের বিয়ে। ওরা 3 জনই খুব খুশি। চাঁদনি বেঘোরে ঘুমাচ্ছে। 4 বছরের জমিয়ে রাখা ঘুমগুলো সে এই কয়েকদিনেই পুষিয়ে নিচ্ছে। কোনো যন্ত্রণা ছাড়াই নিঃশব্দে ঘুম এসে ধরা দেয় চাঁদনির চোখে। লাবিবা আর কায়রা সেই কখন থেকে আকুপাকু করছে, কখন চাঁদনির ঘুম ভাঙবে আর কখন চাঁদনিকে গুড নিউজটা দিবে। মাহিন আর সাদমান ওদের রুমে চলে গেল ফ্রেশ হতে। দুজনেই ফ্রেশ হয়ে ছাদে চলে এলো। আয়মন,
সাব্বির আর মিনার সেই কখন থেকেই ছাদে ওদের জন্য অপেক্ষা করছে। ওদের উদ্দেশ্য একটাই, চুটিয়ে আড্ডা দেওয়া। ছাদের ফ্লোরে বড় একটা শীতল পার্টি বিছিয়ে দেওয়া হয়েছে। ওরা পাঁচজনই গোল হয়ে শীতল পাটিতে বসে পড়ল। হুট করে মাহিন বসা থেকে উঠে নিচে চলে গেল। সবাই কিছুটা অবাক হয়ে মাহিনের যাওয়ার পথে তাকিয়ে রইল। প্রায় 5 মিনিট পর মাহিন হাতে করে গিটার নিয়ে ছাদে ফিরে আসে। মাহিন মুখে একটা মিষ্টি হাসি ঝুলিয়ে আবার আগের জায়গায় বসে পড়ল। মাহিন সবার দিকে তাকিয়ে বলল, আজ জমিয়ে আড্ডা আর গান হবে। মমকে বলে এসেছি আমাদের জন্য হট কফি আর স্ন্যাক্স পাঠিয়ে দিতে। সবাই খুশিতে দাঁত কেলিয়ে হেসে দিল। মাহিন ওর হাত থেকে গিটারটা নিচে রেখে সাদমানকে উদ্দেশ্য করে বলল, সাদমান, নাতাশার কি খবর? অনেক দিন হলো ওর সাথে দেখা সাক্ষাৎ হয় না। সে তো একসময় তোর জন্য উন্মাদ ছিল। এখনো কি আগের মতো আছে? সাদমান মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, আজ সকালেও কথা হয়েছে। ঠিক আগের মতোই উন্মাদ আছে। 5 বছর ধরে তোর পিছনে আঠার মতো চিপকে আছে। একটা চান্স দিয়ে দেখতে পারিস। মেয়েটা কিন্তু আসলেই ভালো। ওর প্রতি আমার মন লাগে না। ভালো লাগা, ভালোবাসা কিছুই জাগে না। যেখানে ওর প্রতি আমার অনুভূতি শূন্যতে এসে ঠেকে যায় সেখানে চান্স দেওয়ার কোনো প্রশ্নই আসে না। অন্তত ওর চোখে ঠকবাজ হতে পারব না। সে নিঃসন্দেহে একজন ভালো মেয়ে। তবে আমি ওর মধ্যে মুগ্ধতা খুঁজে পাই না। তাহলে কি তুই চাঁদ পাখির মধ্যে মুগ্ধতা খুঁজে পাস? 100% পাই। তবে সেটা একতরফা। নাতাশা যেমনটা আমার প্রতি ফিল করে আমিও তদ্রূপভাবে সানমুনের প্রতি ফিল করি। এসব ঘেটে লাভ নেই। আমরা বরং তোদের বিয়ে নিয়ে প্ল্যানিং করি। মাহিন বুঝে গেছে সাদমান ভিতরে ভিতরে লাকড়ির মতো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শুধু প্রকাশ করতে পারছে না। অন্যদিকে জায়মা, লাবিবা আর কায়রার ঠেলাঠেলিতে অসহ্য হয়ে চাঁদনি ঘুমের রাজ্য থেকে পাতালে ফিরল। চাঁদনি ঢুলুঢুলু চোখ নিয়ে ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে। চাঁদনির খোলা চোখ দেখে ওরা তিনজনই ক্লোজ আপ স্মাইল দিল। চাঁদনি শরীরের আর মোড়া ভেঙ্গে হাই তুলে শোয়া থেকে বসে পড়ল। চাঁদনি যেই না শোয়া থেকে উঠে বসল অমনি ওরা তিনজন চাঁদনিকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে বলতে লাগল, চাঁদ, সামনের সপ্তাহেই আমাদের বিয়ে। একসাথে 4 জোড়া বিয়ে হবে। আমরা খুব এক্সাইটেড। চাঁদনি নাক মুখ কুঁচকে বলল, উফ বাবা, আগে তো আমাকে ছাড়। না হয় বিয়ের আগেই আমার শ্রাদ্ধ হয়ে যাবে। আমার প্রাণ পাখি শূন্যে উড়াল দিবে। এই কথা শুনে সবাই চাঁদনিকে ছেড়ে দিল। চাঁদনি একটা ক্লোজ আপ স্মাইল দিয়ে লাবিবা, জায়মা আর কায়রাকে ঝাপটে ধরল। ওরা চারজনই খুশিতে খিলখিল করে হাসছে। চাঁদনি হঠাৎ বলে উঠল, নিশ্চয়ই বিয়ের ঘটকটা তোদের মাহিন ভাইয়া? সো, তোদের গুণধর মাহিন ভাইটা কোথায়? ছাদে আড্ডা দিচ্ছে। বাড়ির ছেলেরা সবাই ছাদেই আছে। জায়মা, তো আমরা এখানে কি করছি? চল আমরা গিয়ে ওদের হানা দেই। চাঁদনি, না বাবা। পরে যদি মাহিন ভাইয়া রেগে যায়? লাবিবা, তোদের মাহিন ভাইয়া আমাকে দেখলেই আইসক্রিমের মতো গলে যাবে। এত কথা না বলে আমার সাথে যাবি কি না বল? চাঁদনি, চলেন চাঁদ রানী। আপনার কথা কি আমরা ফেলতে পারি? জায়মা। চাঁদনি খাট থেকে উঠে একটা ভাব নিয়ে ওদের তিনজনকে উদ্দেশ্য করে বলল, ফলো মি।
সবাই খাট থেকে উঠে এক এক করে চাঁদনির পিছনে হাঁটা ধরল। চাঁদনিরা যেই না ছাদের সিঁড়ির দিকে পা বাড়াল অমনি পিছন থেকে সেলিনা চৌধুরী চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, চাঁদ মা একটু দাঁড়াও। চাঁদনি পিছু ফিরে দেখল সেলিনা চৌধুরী হাতে করে পুরো এক ট্রে স্ন্যাক্স আর কফি নিয়ে এসেছে। চাঁদনি দৌড়ে গিয়ে সেলিনা চৌধুরীর হাত থেকে স্ন্যাক্সের ট্রেটা নিয়ে বলল, আন্টি আপনি কষ্ট করে এসব আনতে গেলেন কেন? হারুন ভাইয়া কোথায়? হারুনের মেয়ের নাকি অসুখ, তাই সে ছুটি নিয়ে বাড়িতে চলে গেছে। আমার কোনো কষ্ট হয়নি মা, তুমি যেহেতু ছাদে যাচ্ছ তাই ভাবলাম তোমার হাতে কফি আর স্ন্যাক্সগুলো ধরিয়ে দেই। খুব ভালো করেছেন আন্টি, কফির মগগুলো ও আমার হাতে দিন, আমি নিয়ে যাচ্ছি। সেলিনা চৌধুরী মৃদু হেসে কফির মগগুলো চাঁদনির হাতে ধরিয়ে দিল। চাঁদনি আস্তে ধীরে হেঁটে ছাদে উঠে গেল। চাঁদনির পিছনে লাবিবা, জায়মা আর কায়রাও আছে। ছাদে পা রেখেই চাঁদনি দেখল মাহিন হেসে হেসে সবার সাথে কথা বলছে। চাঁদনি কিছুটা সময়ের জন্য থমকে গেল। মাহিনের হাসিটা চাঁদনির বুকে তীরের মতো গেঁথেছে। এই মুহূর্তে মাহিনের হাসিটা চাঁদনির কাছে বরফে ঢাকা শহরের দুর্লভ সূর্যের তির্যক কিরণের মতো মনে হচ্ছে। সূর্যের তির্যক তাপে যেমন বরফগুলো গলে গলে মাটির সাথে মিশে যায় তেমনি মাহিনের হাসিটা চাঁদনির মনে জমে থাকা কষ্টের বরফগুলোকে গলিয়ে ভিতরটাকে খুশিতে ভরিয়ে দিচ্ছে। চাঁদনি ধীর পায়ে এগিয়ে গেল মাহিনদের কাছে। হুট করেই মাহিনের চোখ গেল চাঁদনির দিকে। মাহিন বসা থেকে উঠে চাঁদনির হাত থেকে স্ন্যাক্সের প্লেটটা নিয়ে সবার মাঝখানে রাখল। কফির মগগুলোও এক এক করে রাখল। সবাইকে একসাথে বসে থাকতে দেখে চাঁদনির কেমন লজ্জা লজ্জা লাগছে। তার উপর মাহিনের ঘোর লাগা চাহনি। চাঁদনির লজ্জা মিশ্রিত ফেস দেখে মাহিন বুঝে গেছে চাঁদনি এখনই এক ছুটে ছাদ থেকে প্রস্থান নেবে। চাঁদনি যেই না সামনের দিকে পা বাড়াল অমনি মাহিন হেঁচকা টান দিয়ে চাঁদনিকে ওর পাশে দাঁড় করিয়ে দিল। তারপর চাঁদনিকে নিয়ে ফ্লোরে বিছিয়ে রাখা শীতল পাটিতে বসে পড়ল। মাহিন চাঁদনির হাতটা চেপে ধরে রেখেছে, যেন চাঁদনি চাইলে ও পালাতে না পারে। মাহিন এবার আয়মন, সাব্বির আর মিনারকে উদ্দেশ্য করে বলল, দেখো গাইস, আমি আমার প্রাণ ভোমরাকে নিজের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার তোমরা ও তোমাদেরগুলো বুঝে নাও। মাহিনের এহেন কথায় লাবিবা, জায়মা আর কায়রা লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। অন্যদিকে আয়মন, মিনার আর সাব্বির ৩২ পার্টি বের করে পালাক্রমে সবার প্রাণ ভোমরাকে নিজেদের সাথে অ্যাডজাস্ট করে নিল। ৫ জন থেকে এখন ৯ জন হয়ে গেল। সবাই জোড়ায় জোড়ায় বসেছে। শুধু একজনই বিজোড়। আড্ডার আসর এখন পুরো জমজমাট। সবার চোখে মুখে হাসি খুশি উপচে পড়ছে। মাঝখান থেকে সাদমান চরম বিড়ম্বনায় ভুগছে। বিড়ম্বনা কাটানোর উপায়ও নেই, তাই পেশেন্স রাখতে হবে। হুট করে সাদমান মাহিনের হাতে গিটার ধরিয়ে বলল, ভাই গিটারটাকে কাজে লাগা। বেচারা জরাজীর্ণ হয়ে ফ্লোরে পড়ে আছে, ওরও তো একটা প্রাণ আছে। টুংথাং সুরে জনাজীর্ণ গিটারটায় প্রাণ ফিরিয়ে দে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে তোর আর সানমুনের গলায় ডুয়েট গান হলে মন্দ হয় না। সাদমানের কথায় সবাই সম্মতি জানিয়ে মাহিন আর চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, দুজনের গলাই কিন্তু ভারী সুরেলা। এই সোনায় সোহাগা মুহূর্তটাকে গানের সুরে মণিমুগ্ধকর করার দুর্দান্ত সুযোগ এটা। চাঁদনি মুখটা কাচু মাচু করে মাহিনের দিকে তাকাল।
মাহিন মুখে মুচকি হাসি ঝুলিয়ে মাথা নাড়িয়ে চাঁদনিকে সায় জানাল। হুট করে মাহিন চাঁদনিকে কোলে বসিয়ে নিল। তারপর গিটারটা চাঁদনির হাতে ধরিয়ে দিল। মাহিন এবার চাঁদনির হাতে হাত রেখে গিটারের তারগুলো এক এক করে বাজাতে লাগল। চাঁদনির আঙ্গুল ধরে মাহিন গিটারের সুর তুলছে। চাঁদনি একদৃষ্টিতে মাহিনের দিকে তাকিয়ে আছে। মাহিন কোনো গানের সুর তুলছে চাঁদনির ভালো করেই জানা হয়ে গেছে। চাঁদনি গলাটাকে ঠিক করছে গিটারের সাথে তাল মিলিয়ে গান তোলার জন্য। চাঁদনি এবার গলা ছেড়ে গান ধরল। চাঁদনি তোমাকে চাই কাছে দূরে, তোমাকে চাই এই হৃদয়ে, রাতের আকাশের বিশালতায়, তোমাকে চাই সেই প্রিয় সুরে। মাহিন তোমাকে চাই কাছে দূরে, তোমাকে চাই এই হৃদয়ে, রাতের আকাশের বিশালতায়, তোমাকে চাই সেই প্রিয় সুরে। মাহিন ঘুম ভেঙ্গে জেগে উঠি হঠাৎ, কাছে পাবার এই অজুহাত। চাঁদনি চোখ মেলে যদি দেখা হয়, হারাবো তোমার আছে যে ভয়। মাহিন তোমাকে চাই খুব কাছে, থেকো তুমি পাশে শুধু ভালোবেসে, তোমাকে চাই অনুভবে, প্রতিটি নিঃশ্বাসে। চাঁদনি তোমাকে চাই খুব কাছে, থেকো তুমি পাশে শুধু ভালোবেসে, তোমাকে চাই অনুভবে, প্রতিটি নিঃশ্বাসে। মাহিন যেন ভুলে না যাও চলে যাই যদি, ছেড়ে যাব না কভু একাকী, চোখ বুজে তোমার ঘুমাবো আমি, স্বপ্নের চেয়েও বেশি দামি। চাঁদনি যেন ভুলে না যাই চলে যাও যদি, ছেড়ে যেও না কভু একাকী, চোখ বুজে আমার ঘুমাবে তুমি, স্বপ্নের চেয়েও বেশি দামি। মাহিন ঘুম ভেঙ্গে জেগে উঠি হঠাৎ, কাছে পাবার এই অজুহাত। চাঁদনি চোখ মেলে যদি দেখা হয়, হারাবো তোমার আছে যে ভয়। মাহিন তোমাকে চাই খুব কাছে, থেকো তুমি পাশে শুধু ভালোবেসে, তোমাকে চাই অনুভবে, প্রতিটি নিঃশ্বাসে। সবাই মুগ্ধ নয়নে থেমে থেমে হাত তালি দিচ্ছে। দুজনের গলায় গানটা অসাধারণ হয়েছে। দুজনেই খুব সুন্দর তাল মিলিয়ে গানটা গেয়েছে। সাদমান মুখে হাসি আর চোখ জল নিয়ে হাত তালি দিচ্ছে। চাঁদনি লজ্জায় মুখটা নিচু করে রেখেছে। মাহিন একটু নিচু হয়ে চাঁদনির লজ্জা মাখা মুখটা দেখছে। সাদমান মাহিন আর চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, গানটা জাস্ট হৃদয় ছুঁয়ে গেল। তোদের অফুরন্ত ভালোবাসার সাথে গানটা খুব ম্যাচ করেছে। মাহিন মুচকি হাসি দিয়ে চাঁদনির হাত থেকে গিটারটা নিয়ে সাদমানের হাতে ধরিয়ে বলল, এবার তোর পালা। তোর গানের গলা কিন্তু আমার চেয়েও সুন্দর। গলা জমে গেছে আমার, এখন হাজার চাইলে ও গলা দিয়ে সুর বের হবে না। সাদমান, আমরা ও তো শত বুঝি না বাপু। আপনার এখন গান গাইতে হবে মানি গাইতেই হবে। চাঁদনি। চাঁদনির জেদ রাখতে গিয়ে সাদমান গিটারটা আঁকড়ে ধরে টুংটুং সুরে গান ধরল। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তুমি যাকে ভালোবাসো, স্নানের জলে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি। আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল। বাঁচার লড়াই, আমার মন্ত্রী খোয়া গেছে, একটা চালের ভুল, কোথায় দাঁড়াই? কথার উপর কেবল কথা, সিলিং ছুঁতে চায়। নিজের মুখের আয়না আদল, লাগছে অসহায়, তুমি অন্য কারোর গল্পে নায়িকা। বুকের ভেতর ফুটছে যেন মাছের কানকর লাল, এত নরম, শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল। বিপদ বড়, কথার উপর কেবল কথা।
সিলিং ছুঁতে চায়। নিজের মুখের আয়না আদল। লাগছে অসহায়। তুমি অন্য কারোর গল্পে নায়িকা। সাদমানের গলাটা ধরে এলো আস্তে আস্তে। তাই সে হুট করে গানটা বন্ধ করে দিল। না হয় ধরা খেয়ে যেতে হবে, সে যে তার জীবনের গল্পটাকে গানের মাধ্যমে তুলে ধরেছে। মাহিন থম মেরে বসে আছে। মাহিন বুঝে গেছে সাদমান সম্পূর্ণটা গান চাঁদনিকে ডেডিকেটেড করে গেয়েছে। চাঁদনি কিছু না বুঝেই হাত তালি দেওয়া শুরু করল। চাঁদনির সাথে উপস্থিত সবাই তাল মেলাল। চাঁদনি হুট করে হাসি মাখা মুখে সাদমানকে উদ্দেশ্য করে বলল, বাহ মিস্টার সাদমান, আপনার গানের গলা কিন্তু বেশ ভালো। আর গানটা অসাম। অনুপম রায়ের বিশাল বড় ফ্যান আমি। উনার বেস্ট গানটাই আপনি গাইলেন। আপনাকে অনেকগুলো থ্যাঙ্কস। সাদমান চোখের জল আড়াল করে মনে মনে আওড়াতে লাগল। শুধু গানের গলাটাই দেখলে, মনের ভিতর যে নিদারুণ কষ্ট পুষে রেখেছি সেটা দেখলে না? খুব অদ্ভুত তাই না? কিছু কিছু মানুষ শুধু উপরের চাকচিক্যতে মুগ্ধ হয়ে তারিফে লেগে যায়, অথচ ভিতরে ভিতরে যে সেই মানুষটার জন্যই প্রতিনিয়ত দহনের শিকার হচ্ছি সেটা তারা বুঝেই না। অন্তত ভিতরটার জন্য তো একটু তারিফ করতে পারে, তাহলে হয়তো ভিতরের জ্বালাটা একটু নিভত। কেন জানি মাহিনের ভিতরটা খুব জ্বলছে। মনে হচ্ছে ভিতরটাতে কেউ পেট্রোল ঢেলে দিয়েছে। জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। সেই পেট্রোল নিভার নয়, ভিতরটাকে জ্বালিয়ে উপরের খোলসটাতে আক্রমণ করার তোড়জোড়ে লেগে গেছে। চোখগুলো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। মাহিন আর বেশিক্ষণ বসে থাকতে পারল না, বসা থেকে উঠে দ্রুত পা ফেলে ছাদ থেকে প্রস্থান নিল। মাহিনের এমন অদ্ভুত কাজে উপস্থিত সবাই থ হয়ে বসে রইল। চাঁদনি তো আরও নির্বাক হয়ে গেছে। মাহিনের এমন অদ্ভুত আচরণের কারণ কেউ বুঝতে পারছে না। তবে সাদমান বেশ বুঝেছে মাহিন কেন এরূপ ব্যবহার করেছে। সাদমান শান্ত কণ্ঠে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, সানমুন, তোমার সাথে আমার কিছু কথা ছিল। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি তোমার সাথে আলাদা করে কথা বলতে পারি? চাঁদনি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বসা থেকে উঠে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়াল। সাদমান ও চাঁদনির পিছু পিছু গেল। চাঁদনির থেকে 2 হাত দূরত্ব বজায় রেখে সাদমান ছাদের রেলিং ঘেঁষে দাঁড়াল। চাঁদনির দৃষ্টি দূর আকাশে উকি দেওয়া সবচেয়ে উজ্জ্বল তারাটার দিকে। অনেক দিন পর তারাটা উকি দিয়েছে আকাশে। চাঁদনি 2 চোখ ভরে দেখছে তারাটাকে। হয়তো তারাটা হারিয়ে যাওয়া মানুষটার অস্তিত্ব বহন করছে। কেন জানি মনে হচ্ছে তারাটা ভীষণ খুশি আজ। কেমন জ্বলজ্বল করে জ্বলছে। মনে হচ্ছে কোনো খুশির বার্তা দিচ্ছে। আচ্ছা, তারা রাও কি দাঁত বের করে হাসতে পারে? তারাটাকে দেখে মনে হচ্ছে সে খুশিতে দাঁত বের করে হাসছে। আমরা মানুষগুলো খুবই অদ্ভুত। হারানো মানুষগুলোকে আমরা বিভিন্ন দুর্লভ বস্তুর মাধ্যমে আবিষ্কার করতে ভালোবাসি। বিভিন্ন জল্পনা কল্পনায় তাদের সাজাই। আমরা এটা ভেবে নিজেদের সান্ত্বনা দেই যে হারানো মানুষগুলো এখনো আছে, হয়তো আকাশের তারা হয়ে নয়তো সাগরের ঢেউ হয়ে। কল্পনা থেকে বের হওয়ার সাথে সাথেই মনের মধ্যে একটা শূন্যতা ভর করে, আদৌ কি তারা আছে? নাকি সবটাই আমাদের মতিভ্রম? নীরবতা ভেঙ্গে সাদমান হঠাৎ চাঁদনির দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, সানমুন, আজ আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। হয়তো তুমি আমাকে ভুল বুঝবে, নয়তো ঠিক বুঝবে। তাতে আমার সত্যিই কিছু আসে যায় না। আমি প্রাণ খুলে আজ সব বলতে চাই। চাঁদনি এখনো আকাশের দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি স্থির। চাঁদনি একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু স্বরে বলল, বলুন, শুনব।
শোনার পর জাজ করব ভুল বুঝব নাকি ঠিক বুঝব। আমি আজও তোমাকে ভালোবাসি, তবে বন্ধুত্বের চেয়ে বেশি না। যখন আমার 5 বছর তখন থেকেই মাহিনের সাথে আমার অদৃশ্য একটা সম্পর্কের শুভারম্ভ হয়। আমরা দুজন দুজনকে সবসময় চোখে হারাতাম। এক মুহূর্ত না দেখলে পাগল প্রায় হয়ে যেতাম। তখন এই সব অনুভূতির মানে বুঝতাম না। ভাবতাম হয়তো ছেলে মানুষই। কিন্তু আস্তে আস্তে যখন বড় হতে থাকি তখন আমাদের ছেলে মানুষইগুলো চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। সবার মুখে মুখে শুনতাম আমাদের মধ্যে যে সম্পর্কটা সেটা নাকি বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু আমার মনে হতো না এটা বন্ধুত্বের সম্পর্ক। আমার মনে হতো এটা আত্মার সম্পর্ক। আত্মা ছাড়া যেমন দেহটা অসহায় তেমনি মাহিন ছাড়া আমার দেহটা অসহায়। পরিস্থিতির কারণে হয়তো আমাদের মধ্যে প্রায় 4 বছরের দূরত্ব ঘটেছিল। তুমি অবশ্য এটা ভেবো না যে আমি আত্মার দূরত্বের কথা বলছি। আমাদের মাঝে দূরত্বটা ছিল দীর্ঘ পথের। ধরতে পারো হাজার হাজার ক্রোশের দূরত্ব। ড্যাডের স্বপ্ন ছিল আমি যেন একজন এমবিবিএস ডক্টর হই। তাই ড্যাডের স্বপ্ন পূরণ করতে আমাকে আমেরিকায় পাড়ি জমাতে হয়েছে। আর মাহিনকে ব্যাংকক। প্রতি মুহূর্তে আমাদের কথা হতো। চাইলেই হয়তো ছুটে যেতে পারতাম না, তবে খুব করে চাইতাম মাহিনের সাথে লম্বা সফরে বের হতে। কিন্তু স্কোপ ছিল না। ওই যে দীর্ঘ পথের দূরত্ব ছিল। সাদমান নিঃশ্বাস ফেলে আবার বলতে লাগল, সানমুন তোমার সাথে আমার মনের সম্পর্ক। আমি হয়তো চাইলেই তোমাকে মন থেকে সরিয়ে অন্য কাউকে আমার মনে বসাতে পারি, কিন্তু মাহিনের সাথে আমার আত্মার সম্পর্ক। আত্মাকে শরীর থেকে বের করতে হলে হয়তো আমার জীবনটাকেই খোয়াতে হবে। আমি এত সহজে মরতে চাই না। আমি আমার ফ্রেন্ডের ভালোবাসার পূর্ণতা দেখে মরতে চাই। আমি দুচোখ ভরে তোমাদের হাসি খুশি দেখতে চাই। আমি তোমাকে না পাওয়ার যন্ত্রণা নিয়ে হয়তো বাঁচতে পারব, কিন্তু মাহিন পারবে না। হয়তো পাগল পাগল হয়ে রাস্তায় ঘুরবে। সাদমান কিছুটা থেমে আবার বলল, সানমুন, যদি তোমাদের ভালোবাসাটা দুতরফা না হতো তাহলে আমি জোর করে আমার ভালোবাসা ছিনিয়ে নিতাম। যেখানে দুজনই দুজনের অবিচ্ছেদ্য অংশ সেখানে ওয়ান সাইডেড লাভার হিসেবে আমার অস্তিত্বটা শোভা পায় না। সামনের সপ্তাহেই তোমাদের বিয়ে। খুব খুশি আমি। তবে এটাও অস্বীকার করতে পারবো না যে আমার ভিতরে অনল জ্বলছে না। প্রতিনিয়ত জ্বলছি, পুড়ছি, আবার দিন শেষে শান্ত হচ্ছি। মাহিনের নাক অবধি আমার ভিতরের পোড়া পোড়া গন্ধটা বাতাসের সাথে ছুটে যাচ্ছে। মাহিন বুঝতে পারছে আমি খুব দগ্ধ হচ্ছি। তাই হয়তো মাহিন নিজেকে খুব স্বার্থপর মনে করছে। মাহিন মনে মনে ভেঙে পড়ছে। এই মুহূর্তে তোমার সাপোর্ট মাহিনের খুব করে দরকার। তুমি গিয়ে ওর অশান্ত মনটা শান্ত করে এসো। চাঁদনি এবার মুখ ঘুরিয়ে সাদমানের দিকে তাকাল। সাদমানের চোখে পানি টলমল করছে। যে কোনো সময় গড়িয়ে পড়বে। সাদমান চাঁদনির দিকে তাকিয়ে চোখে জল আর মুখে হাসি নিয়ে বলল, সানমুন, আজকের ফ্লাইটেই আমি আমেরিকা ব্যাক করব। আমার ভিতরটা খুব দুর্বল হয়ে পড়ছে। আমি হয়তো চোখের সামনে তোমাদের দুটো মন এক হওয়ার দৃশ্যটা দেখতে পারব না। আমার এতটাও সহন ক্ষমতা নেই। আর মাহিনেরও খুব অসুবিধা হবে আমাকে এইভাবে দেখতে। নিজের বেস্ট ফ্রেন্ডের দুঃখী দুঃখী মুখটা সে চোখের সামনে সহ্য পারবে না। নিজেকে ছোট মনে করবে, স্বার্থপর মনে করবে। এর চেয়ে বরং আমি দূরে চলে যাই। দূর থেকে তোমাদের বিয়েটা ভিডিও কলে লাইভ দেখে নিব।
আপনি কিন্তু বলেছিলেন পরীক্ষা অবধি আমার পাশে থাকবেন, যে কোনো প্রবলেমে আমাকে হেল্প করবেন। আপনি কি আপনার কথা রাখবেন না? চাঁদনি: মাহিন আছে তো, সে তোমার পাশে থেকে তোমাকে হেল্প করবে। ফ্রেন্ড আর ভালোবাসা কি এক? তার মানে ফ্রেন্ড হিসেবে আমাকে পাশে চাইছো? শুধু ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড হিসেবে পাশে চাইছি। আপনি কিন্তু একটু আগে বলেছেন বেস্ট ফ্রেন্ডের সাথে আত্মার সম্পর্ক থাকে। আপনি এভাবে চলে গেলে কিন্তু আত্মাটা আপনার শরীর থেকে বের হয়ে যাবে। ভেবে দেখুন কি করবেন। সাদমান চোখে এক গাধা জল নিয়ে হু হা করে হেসে বলল, আটকে দিল আমায়? তোমরা মেয়েরা আসলেই খুব পারো। কি সুন্দর কথার জালে আমাকে ফাঁসিয়ে দিল। চাঁদনি সাদমানের থেকে মুখটা সরিয়ে নিচের দিকে তাকিয়ে মৃদু হাসল। সাদমান অন্যদিকে ঘুরে চোখের কোণে জমে থাকা জলগুলো দুহাত দিয়ে মুছে নিল। তারপর আবার চাঁদনির দিকে তাকিয়ে বলল, পরীক্ষা অবধিই কিন্তু থাকব। তারপর আর আটকাতে পারবে না। সেটা আপনার মর্জি। তবে চেষ্টা করব আটকাতে। তখন তো আটকানোর কোনো ওয়ে খুঁজে পাবে না। আটকানোর জন্য কোনো ওয়ে খুঁজতে হয় না। দেখবেন হয়তো আপনিই আটকে গেছেন। সেটা আর এই জন্মে হবে না। দেখা যাবে। আচ্ছা, আমি এখন আসি। আমার গম্ভাট উডবিটা মেবি দরজা আটকে রুমে অসহায়ের মতো মুখ করে বসে আছে। আমি গিয়ে মুখটা সতেজ করে আসি। এ কথা বলেই চাঁদনি ছাদ থেকে প্রস্থান নিল। মাহিনের রুমের সামনে এসেই চাঁদনি থেমে গেল। নীর আর মাহিন দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। চাঁদনি ছুটে গেল ওদের কাছে। নীর চাঁদনিকে দেখে মাহিনকে ছেড়ে দিয়ে চাঁদনির সামনে মাথা নিচু করে দাঁড়াল। চাঁদনি মুখে একটা মুচকি হাসি টেনে বলল, কখন এসেছো ভাইয়া? এই তো 10 মিনিট হবে। এসেই মাহিনের কাছে চলে এলাম। ভাইয়া, তুমি মাথাটা এভাবে নিচু করে রেখেছ কেন? নীর এবার মাথাটা তুলে চাঁদনির দিকে অনুশোচনার দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে মাফ করে দে চাঁদ। আমি এতটা বছর ধরে তোর সাথে বাজে ব্যবহার করে এসেছি। আসলে নূরকে অনেক ভালোবাসতাম তো, তাই হয়তো শোকটা সামলাতে পারিনি। একতরফা তোকেই দোষ দিয়ে গেছি। চাঁদনি হুট করে নীরকে জড়িয়ে ধরে বলল, তুমি কোনো দোষ করনি ভাইয়া। তোমার জায়গায় আমি থাকলে হয়তো আমিও এমনটাই করতাম। একতরফা দোষটা আমারই ছিল ভাইয়া। আমি ওই দিন জেদ না করলে হয়তো নূর আর বলতে পারল না। এর আগেই মাহিন চাঁদনিকে থামিয়ে দিয়ে বলল, যা হওয়ার হয়ে গেছে। এটা নিয়ে ভেবে আর কোনো ফয়দা নেই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। প্লিজ তোমরা কেউ কাউকে দোষারোপ করো না। চাঁদনি মাহিনের ফেস দেখেই বুঝে গেছে মাহিন খুব রেগে আছে। নীর চাঁদনিকে ছেড়ে মাহিনের দিকে তাকিয়ে বলল, নূর নেই তো কি হয়েছে? মাহিনের মাঝেই আমাদের নূর বেঁচে আছে। আমরা মাহিনকে দিয়েই নূরের চাহিদা মিটিয়ে নিব। মাহিন মৃদু হেসে মাথা নাড়াল। হুট করে কোথা থেকে সোহানি এসে হাজির হল, কোলে ছোট পুচকিটাকে নিয়ে। পুচকিটা এক গাল হেসে নীরের দিকে তাকিয়ে আছে। নীর দৌড়ে গিয়ে ওর মেয়েকে কোলে নিয়ে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। সোহানি এবার নীরকে উদ্দেশ্য করে বলল, ফ্রেশ না হয়েই ভাইকে দেখতে চলে এলে? খুব ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। আগে ফ্রেশ হয়ে নাও। আজ মাহিন ও খুব টায়ার্ড। ওকে একটু স্পেস দেওয়া উচিত। সোহানির কথায় নীর মুখটা গোমরা করে পুচকিটাকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। পরপর সোহানিও বের হয়ে গেল। শুধু চাঁদনি দাঁড়িয়ে আছে।
মাহিন চাঁদনির দিকে না তাকিয়ে সোজা বেডে গিয়ে শুয়ে পড়ল। মাথায় হাত দিয়ে চোখগুলো বন্ধ করে সোজা হয়ে শুয়ে আছে মাহিন। চাঁদনি মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চাঁদনি বেডের সামনে গিয়ে মাহিনের বুকের উপর সোজা হয়ে শুয়ে পড়ল। মাহিন কিছুটা অবাক হয়ে গেল। চাঁদনি মাহিনের বুকে শুয়ে মিনমিন করে বলতে লাগল, আপনি আমার সাথে রাগ করেছেন নাকি মিস্টার সাদমানের সাথে? মাহিন হঠাৎ চাঁদনিকে দুহাত দিয়ে ঝাপটে ধরে বলল, চাঁদ পাখি, আমি খুব স্বার্থপর হয়ে যাচ্ছি তাই না? মোটেও না। আপনার এমন মনে হচ্ছে কেন? সাদমান খুব কষ্ট পাচ্ছে চাঁদ পাখি। একতরফা ভালোবাসায় এমনটাই হওয়ার কথা। আপনি স্বার্থপর না। কেন শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছেন? আমি আমার মনের সাথে পেরে উঠতে পারছি না। কোথাও একটা বাধা পাচ্ছি। তাহলে আমাকে ছেড়ে দিন। মুহূর্তেই মাহিন চাঁদনিকে ওর বুক থেকে তুলে চোখ মুখ লাল করে রাগে চাঁদনির ঠোঁট দুটো আঁকড়ে ধরল। মাহিন উন্মাদের মতো চাঁদনির ঠোঁটে কিস আর কামড় বসিয়ে যাচ্ছে। খুব ক্ষেপে গেছে মাহিন। চাঁদনি ও বাধা দিচ্ছে না। চাঁদনি চায় মাহিনের মনটা হালকা হোক। মাহিন এবার ওয়েজনায় চাঁদনিকে বেডের উপর ফেলে চাঁদনির উপর শুয়ে কিছুটা শান্ত হয়ে চাঁদনির ঠোঁটে ধীর গতিতে চুমো দিতে থাকে। চাঁদনি চোখ বন্ধ করে মাহিনের শার্ট আঁকড়ে ধরেছে। প্রায় 10 মিনিট পর মাহিন ক্লান্ত হয়ে চাঁদনির ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, তুমি শুধু আমার। তোমাকে ছাড়ার প্রশ্ন আসেই না। আর কখনো এসব কথা বলবে না। না হয় এভাবেই কামড়ে কুমড়ে শাস্তি দিব। কোনো অভিযোগ দিতে পারবে না। গট ইট? চাঁদনি ঠোঁটে একটা মুচকি হাসি ঝুলিয়ে বলল, এটা আবার কেমন শাস্তি? এটা হলো ভালোবাসার শাস্তি। এই ছাড়া আর অন্য কোনোভাবে আমি তোমায় শাস্তি দিতে পারবো না। তোমাকে নরম স্বরে ধমক দিলই আমার বুকটা কেঁপে ওঠে। আর মারামারি তো দূরের ব্যাপার। তাহলে তো এমন ভুল আমি বারবার করব। ওহ আচ্ছা, আদর খাওয়ার খুব শখ তাই না? ধ্যাত, চুপ করে ঘুমান্ত। আমার খুব ঘুম পেয়েছে। চাঁদনির কপাল থেকে কপাল উঠিয়ে মাহিন চাঁদনির ঠোঁটের দিকে তাকালো। ঠোঁট দুটো টকটকে লাল হয়ে আছে। রক্ত জমে আছে। আর একটু কামড়ালে হয়তো ঠোঁট কেটে রক্ত বের হয়ে যেত। মাহিন চাঁদনির ঠোঁটটা হাত দিয়ে একবার ছুঁয়ে চাঁদনির বুকে গুটিসুটি মেরে শুয়ে বলল, চাঁদ পাখি, আজ আকাশটা খুব মায়াবী লাগছে। পুরো আকাশ জুড়ে তারার হাট বসেছে। ঘুমোতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে তোমার কাঁধে মাথা রেখে তারাগুলোকে প্রাণ ভরে দেখি। চলুন তাহলে আজ রাতটা আমরা তারা দেখেই কাটিয়ে দেই। মাহিন চাঁদনির বুক থেকে মাথা তুলে চাঁদনিকে কোলে নিয়ে বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। তারপর চাঁদনিকে কোল থেকে নামিয়ে দিল। চাঁদনি মাহিনের কাঁধে মাথা রেখে একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। মাহিন হঠাৎ আকাশের দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল, চাঁদ পাখি, আকাশের যে উজ্জ্বল তারাটা দেখছ? সেটা হচ্ছে নূর। নূর আজ আমাদের দেখতে এসেছে। সে খুব খুশি আজ আমাদের খুশিতে। মাহিন কিছুটা মৃদু চিৎকার দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, নূর, তুমি চাঁদ পাখিকে যেভাবে ভালোবেসে বুকে আগলে রাখতে চেয়েছিলে, কথা দিচ্ছি আমি ও ঠিক সেভাবেই চাঁদ পাখিকে ভালোবেসে বুকে আগলে রাখব। তুমি নিশ্চিতে থাকতে পারো নূর। তোমার চাঁদ পাখি খুব যত্নে থাকবে। চাঁদনি মাহিনের কাঁধে মাথা রেখে অঝরে কেঁদে যাচ্ছে। চোখ দিয়ে কেবল পানি পড়ছে। মাহিন আকাশের থেকে মুখ ফিরিয়ে চাঁদনির চোখের জলগুলো এক হাত দিয়ে মুছে চাঁদনিকে বুকের সাথে চেপে ধরে।
চাঁদনি কান্না জড়িত কণ্ঠে মাহিনের শার্ট আঁকড়ে ধরে বলল, আমি ঘুমাতে চাই মাহিন। আমার চোখগুলো খুব ক্লান্ত। মাহিন চাঁদনির কপালে একটা চুমো খেয়ে চাঁদনিকে কোলে তুলে বিছানায় শুয়ে পড়ে। চাঁদনি মাহিনের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। মাহিনও চাঁদনিকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পা বাড়ায়। সকাল 8টা। মাহিন আজ চাঁদনির আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছে। চাঁদনি এখনো বেঘোরে ঘুমাচ্ছে। মাহিন আয়না দিয়ে চাঁদনিকে দেখছে আর রেডি হচ্ছে। রেডি হওয়া শেষে মাহিন বেডের উপর বসে চাঁদনির ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে কপালে একটা চুমো খেয়ে যেই না বেড থেকে উঠে সামনে হাঁটা ধরল, অমনি চাঁদনি মাহিনের হাতটা ধরে ফেলল। মাহিন পিছু ফিরে দেখল চাঁদনি ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে মাহিনের দিকে তাকিয়ে আছে। মাহিন আবার বেডের উপর বসে পড়ল। চাঁদনি শোয়া থেকে উঠে মাহিনের বুকে মাথা ঠেকিয়ে ঢুলুঢুলু কণ্ঠে বলল, এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন যে? আমাকে নিয়ে যাবেন না? মাহিন চাঁদনির মাথায় হাত বুলিয়ে বলল, আর 6 দিন পরেই তোমার এক্সাম। আমার মনে হয় বাড়িতে বসে স্টাডি করাটাই বেটার। আমি সাদমানকে বলে দিয়েছি এক্সামের জন্য যত ইম্পর্টেন্স বুকস অর শিটস আছে সব আমাদের বাড়িতে পাঠিয়ে দিতে। বাড়িতে বসেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। মিস্টার সাদমান কি চলে গেছে? একটু আগেই। আপনি কি এখনই হসপিটাল চলে যাবেন? চাঁদ পাখি। আজ ড্যাডকে হসপিটালের সব কাজ বুঝিয়ে দিয়ে আমার ছুটি। পুরো 1 মাসের জন্য ছুটি নিব। এত লম্বা ছুটি কেন? বিয়ে করব আর ছুটি লাগবে না? ঈশ্বস কও শখ। অনেক শখ। এখন থেকেই বিয়ের শপিং আর অ্যারেঞ্জমেন্টে লেগে পড়তে হবে। 4টে বিয়ে একসাথে। 4টি খানি কথা নয়। এখন থেকেই খুব ভালোভাবে তোড়জোড়ে লেগে পড়তে হবে। আচ্ছা শুনো, তুমি এখন ফ্রেশ হয়ে নাস্তা করে সোজা পড়ার টেবিলে বসবে। ঘোরাঘুরি, আড্ডাবাজি এসব এই কয়েকদিনের জন্য বন্ধ রাখতে হবে। আমি রাতে এসে কড়ায় গন্ডায় সব পড়া বুঝে নিব। উফ শুধু পড়া আর পড়া। ভাল লাগে না ছাই। এ কথা বলেই চাঁদনি মাহিনের বুক থেকে মাথা তুলে মাহিনকে একটা ভেঙচি কেটে ওয়াশরুমে ঢুকে গেল। মাহিন একটা মুচকি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। মাহিন আজ কিছু না খেয়েই গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে গেছে। চাঁদনি ওয়াশরুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। ডাইনিং টেবিলে বসে সবাই ব্রেকফাস্ট করছে। চাঁদনি ও একটা চেয়ার টেনে বসে পড়ল। খাওয়া দাওয়া শেষে চাঁদনি রুমে গিয়ে স্টাডি টেবিলে বসে পড়ল। উদ্দেশ্য কোমর বেঁধে পড়া। চাঁদনি এবার পড়ায় মনোযোগ দিল। প্রায় 10 মিনিট পর চাঁদনি হুট করে পড়ার টেবিল থেকে উঠে সোজা মাহিনের রুমে চলে গেল। চাঁদনি গোল গোল হয়ে মাহিনের পুরো রুমটায় ঘুরছে। মাহিনের ডেস্কের সামনে এসে চাঁদনি ডেস্কের ড্রয়ারগুলো এক এক করে খুলতে লাগল। হুট করে ডেস্কের 2 নম্বর ড্রয়ারে চাঁদনি দুটো ছবি দেখতে পেল। চটপট চাঁদনি ছবিগুলো ওর হাতে তুলে নিল। প্রথম ছবিটাতে মাহিন আর সাদমান কাঁধে ধরাধরি করে দাঁড়িয়ে আছে। দুজনেই ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে রেখেছে। চাঁদনি এবার দ্বিতীয় ছবিটা হাতে নিল। ওই ছবিটাতে সাদমান আর একটা মেয়ে হাসি হাসি মুখ করে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ক্যান্ডিড ছবি। চাঁদনি ঠোঁট দুটো প্রসারিত করে বেডের উপর থেকে ওর ফোনটা নিয়ে দ্বিতীয় ফটোটার ছবি তুলে নিল। তারপর ফোনে একটা কিছু করে মাহিনের নম্বরে কল লাগাল। সাথে সাথেই মাহিন কলটা পিক করে বলল, পড়া কতটুকু এগুলো? এই ছাড়ুন তো আপনার পড়া। সারাদিন শুধু পড়া আর পড়া।
মাথাটা খেয়ে নিচ্ছে আমার। আমি একটা অন্য কাজে আপনাকে ফোন দিয়েছি। কি কাজ মহারানী? তাড়াতাড়ি বলে ফেলুন। হোয়াটসঅ্যাপে গিয়ে দেখুন আমি আপনাকে একটা ফটো সেন্ড করেছি। ফটোটা দেখে সাথে সাথে আমাকে কল দিবেন। কিসের ফটো? উফ, আপনি বড্ড বাড়তি কথা বলেন। যা বলেছি তাড়াতাড়ি করুন। মাহিন ফোনটা কেটে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখল সাদমান আর নাতাশার ছবি। মাহিন মুচকি হেসে চটজলদি চাঁদনির নম্বরে কল দিল। বলুন, মেয়েটা কে? নাতাশা। আমাদের কলেজ ফ্রেন্ড। শুধু কি ফ্রেন্ড নাকি অন্য কিছু? নাতাশা সাদমানকে খুব ভালোবাসে, সেই 4 বছর আগে থেকে। কিন্তু সাদমান নাতাশার ব্যাপারে বড্ড উদাসীন। নাতাশা আপুর ফোন নাম্বারটা আমাকে এখনই সেন্ড করুন। কি করবে তুমি ওর ফোন নাম্বার দিয়ে? সময় হলে না হয় দেখে নিবেন। এখন কথা না বাড়িয়ে ফোন নম্বরটা তাড়াতাড়ি সেন্ড করুন। একটা শর্তেই আমি তোমাকে নাতাশার ফোন নম্বর সেন্ড করতে পারি। কি শর্ত? একটা চুমো দাও। শর্তের কি নমুনা? আপনার মাথা পুরো গেছে। আমার মাথা পুরোই গেছে। এখন বলো আমার শর্তে রাজি কিনা? আমি কিন্তু এখনই খালি পায়ে হেঁটে আপনার হসপিটালে চলে আসব। আরে না না, আমি তো জাস্ট মজা করছিলাম। আসলে একটু আগে দেখলাম সাকিব ফোনে উনার গার্লফ্রেন্ড থেকে চুমো চাইছে, তাই আমি একটু ট্রাই করলাম। হা হা হা। আপনি কি তাহলে আড়ি পেতে ডক্টরদের পার্সোনাল প্রেমালাপ শুনেন? আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। ভুলবশত শুনতে হয়েছে। সাকিবের চেশারের সামনে দিয়ে যাচ্ছিলাম, হুট করে এসব কথা বাতাসে উড়ে আমার কানে আসল। আচ্ছা বুঝলাম। এখন তাড়াতাড়ি নাম্বারটা সেন্ড করুন। রাখছি আমি। এ কথা বলেই চাঁদনি কলটা কেটে দিল। মাহিন কলটা কেটে নাতাশার নাম্বারটা চাঁদনির হোয়াটসঅ্যাপে সেন্ড করল। চাঁদনি নাম্বারটা ওর ফোনে টুকে নাতাশার নম্বরে কল লাগাল। ওই পাশে থেকে মিষ্টি সুরে বলল, হ্যালো। হায় চাঁদ। ঠিক চিনলাম না। না চেনারই কথা। তবে আমি আপনাকে চিনি। ছবিতে দেখেছি আপনাকে। আপনার নামও জানি। কিন্তু আমি তো তোমাকে চিনি না। তুমি আমাকে কিভাবে চিনো? আমার ছবিও দেখেছ, আবার বলছো আমার নামও জানো। আপনার কনফিউশন দূর করার জন্য আমরা কি আজ একবার দেখা করতে পারি? দেখা করাটা কি খুব জরুরি? খুব বেশি জরুরি। ধরতে পারেন এতে আপনার লাইফের হাসি খুশি জড়িয়ে আছে। তাহলে বলছো তুমি আমার ওয়েল উইশার? ঠিক ধরেছেন। অপরিচিত বলে আপনি হয়তো কিছুটা ভয় পাচ্ছেন। আমি আপনার কোনো ক্ষতি করব না। চেষ্টা করব ভালো করার। আমি একটা ক্যাফেটেরিয়ায় বসে আছি। তুমি চাইলে এখনই আমরা দেখা করতে পারি। সিউর। আপনি অ্যাড্রেসটা আমাকে সেন্ড করে দিন। আমি এখনই আসছি। চাঁদনি ফোনটা কেটে 32 পার্টি বের করে নাচতে নাচতে নিজের রুমে চলে গেল। চাঁদনি কাবার্ড থেকে জাম কালার একটা ড্রেস বের করে চটপট পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চাঁদনি মুচকি হেসে বলল, মিস্টার সাদমান, আপনি চাইলেই হয়তো আমাকে আর মাহিনকে দূরে সরিয়ে দিতে পারতেন। আমাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে পারতেন। কিন্তু না, আপনি সেটা করেননি। উল্টো স্যাক্রিফাইস করে গেছেন। এর বিনিময়ে আমি না হয় আপনার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার একটা ছোট্ট প্রচেষ্টা করব। আমি জানি আমি পারব। আমাকে পারতেই হবে। আপনার জন্য আমার মাহিন ও খুব আপসেট হয়ে আছে। আমি আমার মাহিনের দুঃখী দুঃখী মুখটা দেখতে পারব না।
চাঁদনি সাইড সিথি করে চুলটা ছেড়ে দিল। কপালে ছোট্ট একটা কালো টিপ দিল। তারপর উড়োনাটা গলায় ঝুলিয়ে নিজেকে আরেক দফা আয়নায় দেখে সাইড ব্যাগটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। চলবে।